নমস্কার, আমি দেবাঞ্জনা। আবার চলে এসেছি একটা দুর্দান্ত এপিসোড নিয়ে। আপনাদের বেশ কিছু এপিসোড আগে আমি দেখিয়েছিলাম যে রেইকি একটা এপিসোড হয়েছিল এবং যিনি ম্যাম এসেছিলেন রুনারিনা ম্যাম, তো তিনি কিছু বক্তব্য ওখানে রেখেছিলেন রেইকি ব্যাপারটা কী সেটা জানানোর জন্য। তো আজকের যে এপিসোডটা আমরা করতে চলেছি সেটি রেইকি তো খানিকটা একটু থাকবেই, কারণ আমরা একটুখানি পার্ট আমরা ওখানে বলা হয়নি, তো সেই পার্টটাকে নিয়ে আমরা আবার ফিরে আসবো এটাতে। এবং এখানে থাকবে যে অ্যাঞ্জেল থেরাপি কিভাবে হয়, ক্রিস্টাল থেরাপি কিভাবে হয়, এগুলোর কতটা সত্যতা আছে এবং এটার পেছনে সায়েন্টিফিক রিজন কি। নমস্কার ম্যাম, আপনাকে আবার পেয়ে আমি খুব ধন্য। এবং আগের এপিসোডে যে কথাটা হলো না সেটা হচ্ছে ডিস্টেন্স রেইকি, এটা কিভাবে হয়। ডিস্টেন্স রেইকি ওটাও আবার একটা বিশেষ প্রসেস। ওটাতে ওই ডক্টর মিকাউসুই যখন ভগবান বুদ্ধের ওই পুঁথিগুলো পড়েছিলেন আগে, তখন ওই পুঁথির মধ্যে কিছু সিম্বল পেয়েছিলেন। তো সেই সিম্বলগুলো কাঞ্জি ভাষায় ছিল। তো ওই সিম্বলগুলো যখন আমরা আঁকি, তখন আমি যাকে রেইকি পাঠাতে চাই, ডিস্টেন্স পাঠাতে চাই, তাকে কল্পনা করে ওই সিম্বলগুলো আমরা আঁকি। যেমন ধরো আমাদের হিন্দু শাস্ত্রে ওং সিম্বল, স্বস্তিক সিম্বল যেরকম আছে, বোধেও কিছু কিছু সিম্বল আছে যে সিম্বলগুলো যদি আমি তোমাকে চিন্তা করে আমি দূর থেকে আঁকি, তোমার সাথে আমি কানেক্টেড হয়ে যাব। তুমি দূর থেকে, ম্যাডাম আমার ভীষণ মাথা যন্ত্রণা করছে, একটু করো না, তখন আমি ওই সিম্বলগুলো ইউজ করে ভাববো যে রেইকি এনার্জি তোমার কাছে চলে যাচ্ছে। মানে ডিস্টেন্স হিলিংও করা, হিলিং করা, এইটা একটা রেইকিতে টাচ করে ভালো করা, এটা তো একটা চমৎকার বিষয়, এর মানে কোনো তুলনা নেই। পাশাপাশি এই ডিস্টেন্স রেইকিটার একটা সাংঘাতিক ব্যাপার, যেটা কিনা আজকে ধরো তোমার বাবা মা দূরে রয়েছে, বা তোমার যে কেউ পরিবারের কেউ বা বন্ধু বান্ধব দূরে রয়েছে, যে কোনো কারণে হোক তারা খুব কষ্ট পাচ্ছে, শারীরিক হোক মানসিক হোক, তুমি তখন এখানে বসে ওই কাজটা করলে দেখা যাবে তারা রিলিফ পাচ্ছে। আর শুধু শরীর বা মন নয়, ডিস্টেন্স শিখলে আরেকটা যেটা সুবিধে, এটাকে আমরা বলি প্রোগ্রামিং রেইকি। ধরো তোমার সামনে কোনো ভালো কাজ আছে, কোনো পরীক্ষা, কোনো ইন্টারভিউ বা অন্য কোনো বিষয়, কোনো কাজ যাই থাকুক, কোর্ট কেস রয়েছে, তখন তুমি আগে থেকে ভাববে যে তোমার এই কাজটা খুব ভালোভাবে হয়েছে, খুব ভালোভাবে উতরে গেছে। বা বাচ্চার পড়াশুনো, খুব ভালো পড়াশুনো, সে খুব ভালো পড়াশুনো করে খুব ভালো রেজাল্ট করছে। আরেকটা ইন্টারেস্টিং হচ্ছে, যে কারণে আমার সেকেন্ড ডিগ্রি করা, না হলে হয়তো আমি আদৌ সেকেন্ড ডিগ্রি করতামই না, মানে আর হয়তো কিছুই করতাম না, ফার্স্ট ডিগ্রি অবধি শেষ থাকতো। আমি একদিন গেছি আমার সেন্টারে, সেদিনে দেখি আলোচনা হচ্ছে যে রেইকি সেকেন্ড ডিগ্রি শিখলে ছেলের কোশ্চেন কমন পাইয়ে দেওয়া যাবে, পরীক্ষার কোশ্চেন কমন পাইয়ে দেওয়া যাবে, রেজাল্ট ভালো যাতে হয় তার ব্যবস্থা করা যাবে। আমি আর কিছু আমার হোক চাই না হোক, আমি এটা শিখবই, কারণ ছেলের রেজাল্ট ভালো হোক, কোশ্চেন কমন পাক, ছেলের কেরিয়ার ভালো হোক, এটা কে মানা চাই, কে মানা চাই। আর পাশাপাশি তুমি যা ভালো চাইবে তাই তুমি পাবে, মানে করার সাথে সাথে গুড থিঙ্কিংটাও থাকে। এবার হ্যাঁ, একটা খুব গুরুত্বপূর্ণ কথা রেইকি সম্বন্ধে, যে রেইকি দুটো একই ধরনের উচ্চারণ, REIKI মানে মহাজাগতিক শক্তি, RECCE রেকি, রেকি মানে হচ্ছে অনুসন্ধান, তল্লাশি, পুঙ্খানুপুঙ্খ খবরাখবর। বহু খারাপ ঘটনা হওয়ার পর টিভিতে বা খবরের কাগজে আমরা দেখি রেইকি করে বম ব্লাস্টিং করা হয়েছে, রেইকি করে খুন খারাপি করা হয়েছে, রেইকি করে অপহরণ করা হয়েছে, এবং সেইটা বাংলায় রয়েকার রস্যই কয় রস্যই কথাটা লেখা থাকে। আমাদের যেটা শেখাচ্ছি তার বানান কিন্তু রয়েকার রস্যই কয় রস্যই, কিন্তু RECCE যে বানানটা, তার বাংলায় বানান হওয়া উচিত রয়েকার কয় দীর্ঘই, কিন্তু এই বানানটা কোথাও লেখা হয় না। এটা একটা বিরাট কথা, বিরাট এগোল, মানে মিস ইন্টারপ্রেট হচ্ছে। হ্যাঁ, তার ফলে অনেকের ধারণা আমরা এই যে রেইকি শেখাচ্ছি বা রেইকি করছি, তাই নাকি খারাপ খারাপ কাজ করার জন্য এই কাজ কখনো হতে পারে। রেইকি করে আরো বড় কথা, কোনো খারাপ কাজ করাই যাবে না। আর রেইকি করে যে মতো আমাদেরকে ফলো করতে হয়, সেইটা যে করবে সে আর কোনো খারাপ কাজের দিকে এগোবে না। মটোটা কি? প্রত্যেক দিনের জন্য আমি কৃতজ্ঞতাপূর্ণ আচরণ করব, প্রত্যেক দিনের জন্য আমি উদ্বিগ্ন হব না, প্রত্যেক দিনের জন্য আমি রাগ করব না, প্রত্যেক দিনের জন্য আমি সত্যতা মেনটেন করব,
প্রত্যেক দিনের জন্য প্রত্যেকটা মানুষকে আমি শ্রদ্ধা করব এবং ভালোবাসবো। একদম। তো এই কটা মতো যে প্রত্যেক দিন প্রার্থনা করবে, সে কি করে কোনো খারাপ কাজ করবে? একদমই তাই। এবং এই সূত্রে একটা কথা বলি। আচ্ছা, এই যে বাচ্চার পড়াশোনা নিয়ে যে কথাটা বললাম, এটা একটা আলোচনায় যাই যে বাচ্চার পড়াশোনা তার একটা মনোনিবেশের ব্যাপার আছে, তো সেটা কি রেইকি দিয়ে একদম জিনিসটা কি করা যায়? খুব ভালো কাজ। মানে যেমন আমার মেয়ে তো মারাত্মক সাংঘাতিক দুরন্ত বাচ্চা, তো ওকে একদম তুমি ধরে রেইকি শেখো, তো তোমার বাচ্চা সেই দুরন্ত পানাও কমে যাবে, প্লাস পড়াশোনাতে সে ভালো হবে, ভালো কনসেন্ট্রেট করবে। মানে এটা কি ডিস্টেন্স টাচ করেই করবো। এবার ধরো তোমার মেয়ে বসতে চায় না, তোমার মেয়ে যখন ঘুমাবে তখন করলে সে নড়ে চলে যায়, বা ও যখন ঘুমোয় তখন তোমার সুবিধা হয় না, তখন তুমি তাহলে ডিস্টেন্স করবে। যে সাধারণ সময় তুমি ওকে টাচ করে করতে পারছো না, ও স্থির হয়ে শুচ্ছে না, ম্যাডাম তাহলে কি করবো? তখন তুমি পরবর্তী কোর্সটা করে নিয়ে তুমি ওকে ডিস্টেন্স করবে। তখন ছুতেও হবে। ফার্স্ট ডিগ্রিটা হচ্ছে আমরা নিজেদের এবং ছুঁয়ে কাউকে করতে পারি একদম। আর সেকেন্ড ডিগ্রিটা হচ্ছে ডিস্টেন্সে, মানে তুমি ছুঁয়ে করতে পারবে, তখনও ছুঁয়ে পারবে। কি হয়, সবসময় হয়তো তুমি কাউকে চাও রেইকি করতে, সে লোকটা বিশ্বাস করে না, তাহলে তুমি তাকে করতে পারবে না। কিন্তু তুমি ডিস্টেন্সটা করতে পারবে একদমই। বা সে তোমার কাছে নেই, তখন তুমি তাকে ডিস্টেন্স করতে হবে নিজেদের মধ্যে। তো আরেকটা ব্যাপারে যাই ম্যাডাম, যে এই যে অ্যাঞ্জেল থেরাপি, এটা কি? এটা তো আরো একটা মানে আরো অবিশ্বাস্য একটা, মানে আরো একটা অলৌকিক বিশ্বাস। সত্যি কথা, আপনারা যখন এই অ্যাঞ্জেল থেরাপি জানবেন, অবিশ্বাস্য, একদমই তাই। জানতে এটা তো লোকে আরোই মানতে চায় না, তবু একটা রেইকি মানে ইউনিভার্সাল লাইফ ফোর্স এনার্জিকে নিয়ে আমি কাজ করছি, সেটা আমি রিসিভ করছি বা সেটা দিয়ে হচ্ছে, ঠিক আছে। কিন্তু অ্যাঞ্জেল বলা হচ্ছে যে অ্যাঞ্জেল হচ্ছে দেবতাদের দূত। আচ্ছা, তো সেই দেবতাদের দূতেরা তাদেরকে যদি আমরা কল করি, তার বিশেষ কিছু নিয়মকানুন আছে, তাদেরকে যদি আমরা কল করি তারা আমাদের কাছে আসে। আমরা ছোটবেলায় পড়ি এই বিষয় নিয়ে, তো খুবই রূপকথার গল্পতে পড়ি, আমরা জানি। তো সেটা রূপকথার গল্পতে যেমন ছিল, বাস্তবেও সেরকম আছে, যেটা কিনা আমরা ভাবতে পারি না। তো আমি কি করে সেটা জানলাম, একবার অটোমেটিক্যালি রেইকি নিয়ে সার্চ করছি আমি ইন্টারনেটে, হঠাৎ অ্যাঞ্জেল রেইকি বলে একটা চ্যাপ্টার অটোমেটিক্যালি খুলে গেল। মানে অ্যাঞ্জেলরা সেই ছিল আমি রেইকি করি, মানে অ্যাঞ্জেল থেরাপিটা শিখি। এবং কলকাতার মধ্যে প্রথম আমি অ্যাঞ্জেল থেরাপি নিয়ে কাজ করা শুরু করি, এবং অ্যাঞ্জেল থেরাপি নিয়ে সিটিভিএনে প্রচুর প্রোগ্রাম করি। এবং আমার অ্যাঞ্জেল থেরাপির মানে গাড়ি স্টুডেন্ট, প্রচুর মানুষ। তো অ্যাঞ্জেল থেরাপি বলা হচ্ছে যে ওই অ্যাঞ্জেল হচ্ছে ভগবানের দূত, ওরা আমাদের সাথে থাকেন, পাশে থাকেন, তাদেরকে শুধু ডাকতে হয়। তারা আমাদের আশেপাশে কিন্তু আছে, তাদেরকে খালি ডাকতে হবে। কি জন্যে তুমি ডাকছো তাদেরকে কাছে, সেটা রিকোয়েস্ট করতে হবে। রিকোয়েস্ট করলে দেখা যাবে সেই কাজটা তিনি করে দিচ্ছেন। সেই কাজটা কোনো খারাপ কাজ হলে হবে না, অবশ্যই সেই কাজটাও ভালো কোনো কাজ হতে হবে। তোমাকে প্রোটেকশন দেবে তারা, তোমার হয়তো বাচ্চা হচ্ছে না, সেই ক্ষেত্রে তারা সেই কারণে তোমাকে হেল্প করবে যাতে সেটা হয়। বা যে কোনো অসুস্থতায় অ্যাঞ্জেলরা কিন্তু আমাদের হেল্প করে। বহু আপদ বিপদ যেখানে সেটা হতেই পারে না, এমন কোনো ঘটনা, সেখানে অ্যাঞ্জেলরা আমাদের হেল্প করে সেই ঘটনা আমাদেরকে ঘটাতে সাহায্য করে। অবাক ঘটনা হয়। অ্যাঞ্জেল আমি কি করে বুঝবো যে আদৌ যে অ্যাঞ্জেল আছে, আদৌ যে অ্যাঞ্জেল আমার সাথে রয়েছে বা আমাদের পাশে আছে, বা সেটি আমায় সাড়া দিচ্ছে? সেই সব ক্ষেত্রে কি হবে, তুমি দেখা যাবে যে জায়গায় আদৌ কোনো পালক ঢোকার কথাই নয়, চতুর্দিক বন্ধ, সব সময় সেই ঘর বন্ধ থাকে, সেই ঘরে তুমি পালক দেখতে পাবে। এমন দেখা যায় যে কারোর আশেপাশে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, আদৌ উচিত নয় সেই গন্ধটা বেরোচ্ছে, সেই গন্ধটা পাওয়ার মতো অ্যাটমসফিয়ারই কিছুই নেই, সেখানে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। বা হঠাৎ একটা গুড ফিল, কেন গুড ফিল হচ্ছে, যখন তুমি ডাকবে তখনই তুমি দেখবে এই ঘটনাগুলো ঘটছে। কেউ বলছে ধূপের ছাই করেছে ম্যাডাম, কে যেন ছোট একটা ছেলে বা কেউ ওই ধূপের ছাইয়ের ওপর হাত দিলে যে হাতের একটা চাপটা হবে, সেই ছাপটা মানে ওরা বোঝাতে চায় যে ওরা এসছে। কখনো তুমি হয়তো প্র্যাকটিস করছো, মানে আমার যেটা প্রথম হয়েছিল, আমি শিখে গিয়ে কিছুই বুঝলাম না, জানো যে কি শিখলাম, মানে শিখলাম বিষয়, কিন্তু বাড়িতে এসে যখন আমি ওনাদের ডাকছি, দেখছি শুয়ে ডাকছি, আমার খাটটা পুরো নড়ছে। আমি ভাবছি ভূমিকম্প হচ্ছে। হ্যাঁ, তারপর আমি ওপর টোপর দেখছি, পাখা দেখছি, আর আমাদের বাড়িতে ঝোলানো আলো। আমি ভূমিকম্প হলে সেগুলো নড়বে না, সেগুলো তো নড়ছে না বলে আমি আবার চোখ বন্ধ করে ওনাদের স্মরণ করছি, আবারও দেখছি খাট নড়ছে।
তখন বুঝলাম যে একটা কানেকশন হচ্ছে। পরের দিন যেদিন প্র্যাকটিস করছি সেদিনে আবার দেখছি আচমকা, মানে সেটা মে মাস, প্রচণ্ড গরম, চতুর্দিকে জানলা দরজা বন্ধ, এসি চলছে, তার মধ্যে দেখছি ধুনোর গন্ধ হয়েছে। রাত 12টা 12:30টায় কেউ ধুনো দেবে না, তখন দেখছি ধুনোর গন্ধ। এরকম বহু ঘটনা, ও ঘটনা শেষ হবে না, মানে প্রতিদিনই যদি তোমার কাছে এপিসোড করি দেখবে নতুন নতুন ঘটনা বলছেন। এই হচ্ছে ব্যাপার, এনাদেরকে ডাকলে স্মরণ করলে। আচ্ছা, এহু কাজ ওনারা এই অ্যাঞ্জেল থেরাপির সূত্রপাতটা কোথা থেকে? হিস্ট্রিটা লরেন ভার্চু নামে একজন আমেরিকান লেডি, উনি একজন সাইকিয়াট্রিস্ট ছিলেন, বা এখনো আছেন, এই নয় তিনি গত হয়েছে। তো সাইকিয়াট্রিস্ট প্লাস উনি উনি এখনো আছেন। হ্যাঁ, মানে হয়তো আমারই আশেপাশে বয়স হবে না। তো উনি একজন স্পিরিচুয়াল হিলার ছিলেন। তো ওনার কাছে কেউ ট্রিটমেন্ট করতে এসছে, তখন উনি স্পিরিচুয়াল প্রসেসে যা করেন বা যা কিছু ওনাদেরকে বলে দিয়েছে। পাশে তখন উনি বুঝছেন ওনার কানের কাছে কেউ ফিস করে বলছে, তুমি ওর ট্রিটমেন্ট করো, আমরা ওর ট্রিটমেন্ট করে ওকে ভালো করে দেবো, ওকে কিছু বলার দরকার নেই। এটা গেল। আবার কেউ এসছে, আবারও উনি ওনার মতন প্রসেস বলছেন। আবার কেউ কানের কাছে ফিস করছে, বলছে তুমি ওকে বলো, দেখবে ও ভালো হয়ে যাবে, আমরা ওকে ট্রিটমেন্ট করে তাড়াতাড়ি ভালো করে দেবো। এরম বেশ কিছু ঘটনার পর দেখা যাচ্ছে নর্মালি যে টাইম লাগে তার চাইতে অনেক দ্রুত গতিতে সেই পেশেন্টরা ভালো হয়ে যাচ্ছে। তো তারা এসে শেয়ার করছে যে আমি তো ভালো হয়ে গেছে। এইবার ওরা আবার ওনার কাছে গেছে, গিয়ে বলছে শোনো, আমরা হচ্ছি অ্যাঞ্জেল, আমরা দেবতাদের দূত, আমরা চাই মানুষকে সেবা করতে, ভালো করতে। তো তোমরা আমাদেরকে নিয়ে তুমি বই লেখো, সেমিনার করো। তো এরকমভাবে উনি বই লিখলেন, কিছু মানুষকে নিয়ে সেমিনার করলেন। প্রথমে 8 জন অ্যাঞ্জেল ওরকম আসে, তো মাইকেল, রাফেল, জোফিয়েল, গ্যাব্রিয়েল, এরকম 8 জন আসে। তারপরে আবারও ওনার কাছে আরও কেউ আসতে শুরু করলো যে আমরাও মানুষের উপকার করতে চাই, তুমি আমাদের নামও লেখো। এরম করে প্রথম উনি যখন কাজ করা শুরু করলেন, 16 জন অ্যাঞ্জেলকে দেখতে পাওয়া যায়। আমাদের কাছে যে বই আছে এখানে 16 জন অ্যাঞ্জেল আছেন বটে। এরপরে আরও অজস্র অ্যাঞ্জেল, আমাদের কিছু স্টুডেন্ট আছে যারা অ্যাঞ্জেলদের সাথে কথা বলতে পারে। এটা আর একটা ইন্টারেস্টিং ব্যাপার। অ্যাঞ্জেলদের সাথে কথা বলে, তো তারা আবার ওদের কাছে গিয়ে বলবে আমি না অমুক কাজটা করি, আমার নামটা লিখে রাখ, আর ম্যাডামকে বলে দিন, ম্যাডাম যখন ক্লাস করাবে ম্যাডাম যেন আমাদের নামটাও বলে। ও মানে এরকমও জিনিস হয় কি? ওরকম বেশ কিছু অ্যাঞ্জেল আমার স্টুডেন্টদের কাছে যায় এবং বলে যে আমাদের নামও গিয়ে কিন্তু ম্যাডামকে বলে দেবে, ম্যাডাম ক্লাসের সময় যেন বলে। মানে যখন অ্যাঞ্জেল কলিং হয়, মানে তার মানে তখন তারা আসে আর কি, যে না আচ্ছা ওরা সবাই প্রাধান্য পেতে চায়, বুঝছো? হ্যাঁ, মানুষও যেমন প্রাধান্য পেতে চায়, ওরাও প্রাধান্য পেতে। আচ্ছা, এটা কি সংখ্যা বাড়ছে না সংখ্যাটা? বাড়ছে। মানে কি আমাদের কাছে ওরা হয়তো একই আছে, কিন্তু ওই এসে বলাটা, যার যখন ইচ্ছা হচ্ছে ওর কাছে একজন আসছে, আরেকজনের কাছে আরেকজন আসছে। যারা অ্যাঞ্জেল থেরাপি করে তাদের কাছে আবার অন্যান্য লোকের আত্মাও চলে আসে, বুঝলে? যেখানে হয়তো আমার এক স্টুডেন্ট একবার মারা গেছে জলে ডুবে, তো আমি খুব ওরিড, আমি শুধু মনে মনে ভাবছি এরা রেইকি জানে, অ্যাঞ্জেল জানে, এরা কেন মারা গেল, এদের কেন রেইকি রক্ষা করলো না, কেন অ্যাঞ্জেল? ও চলে গেছে সেই স্টুডেন্টের কাছে, গিয়ে প্রশ্ন করছে যে আমি তো ডেকেছিলাম ওনাদেরকে, ওরা সারায়নি কেন? তখন আবার ওরা উত্তর দিয়ে দিচ্ছে যে এটা ওর কর্মফল ছিল, তাই আমরা করতে পারলাম না। কিন্তু সেই ঘুরে কর্মফলকে কে করা যাবে না, ও রক্ষা করতে পারবে না। তবু আমি বলবো যারা রেকি করছেন, অ্যাঞ্জেল করছেন, কিছুটা হলো মানে হয়। হ্যাঁ, কারণ এই মৃত্যুটা কিন্তু সাংঘাতিক। এইখানটা থেকে কেউ কাউকে রক্ষা করতে পারছে বলে আমি এখনো জানি না। যার যখন মৃত্যু আছে তাকে মারা যেতেই হবে। সে বড় বড় মহাপুরুষদের ক্ষেত্রেও আমরা দেখছি তার এত ক্ষমতা, তারা কি তাদের মৃত্যুকে রক্ষা করতে পারে না? বিবেকানন্দ বলে দিয়েছেন আমি অমুক দিনে যাব, রামকৃষ্ণ জানেন তিনি কবে যাবেন, তো সবাই কিন্তু গেছেন, তো যেতে হবে। অনেক সময় মৃত্যু এমন আসরে তো যেতেই হবে। একজন লোক ওই কি করা হলো, কেন ও মারা গেল, ও তো অ্যাঞ্জেল জানতো, ও কেন মারা গেল? মারা যেতেই হবে, কিন্তু কষ্ট না পেয়ে, কোনো রকম কষ্ট ছাড়া মারা যাওয়া, এইটা একটা বিরাট ব্যাপার। মানে পেইনফুল হবে না তার আত্মার, সেটাই। এবং সেটা এখানে হ্যাঁ, এটা ম্যাম যে কথাটা বলছেন একদমই সত্যি কথা, যে অনেকের এই প্রশ্নটা ধারণা আসতেই পারে যে এরকম করে কি তাহলে কেউ অসুস্থ হচ্ছে না কেউ মারা যাচ্ছে না? ব্যাপারটা সেটা না, অবশ্যই হতে পারে, কিন্তু সেখান থেকে সে ডাইলিউট হতে পারে।
যেমন আপনারা অনেকে জানেন যে অ্যাস্ট্রোলজিতে রত্ন পড়ার ব্যাপার আছে, স্টোন নয় কিন্তু রত্ন পড়ার ব্যাপার আছে। তো স্টোন বলে জিনিসটাকে ছোট করা হয়, এবং সেই রত্ন কিন্তু কাউকে চাকরি পাইয়ে দেয় না, কারোর মৃত্যু আটকে দেয় না। সেখান থেকে তাকে কিন্তু তার জিনিসটা ডাইলিউট করা হয়, যে জিনিসটা তার কম হবে, তার জিনিসটা জার্নিটা তার পেনফুল হবে না, তো পেনলেস হবে। জিনিসটা এরকম, মানে মানুষের এই চিন্তাধারাটা থেকে বেরোনো উচিত। এই জিনিসটা একটা ঘটনা তুমি রেইকির ক্যান্সারের ক্ষেত্রে বলছিল, কিছুদিন আগেই আমি একটা ক্লাস করতে গেছি, সেখানে সে আমার কাছে অ্যাঞ্জেল থেরাপি শিখেছে এবং তার জায়ের গলাতে ক্যান্সার হয়েছে। আচ্ছা, এবং ডাক্তাররা বলেছেন নেক্সট দিন বুঝতেই জানা গেছে যে ক্যান্সার হয়েছে। এবার ক্যান্সারটা কতটা ছড়িয়েছে কি বৃত্তান্ত, এটার জন্য আরেকটা টেস্ট ওর করার কথা ছিল। তো তার আগে আমার ওই স্টুডেন্টেই ওকে অ্যাঞ্জেল পাঠায় গলাতে, যে ওর যাই হয়ে থাকুক না কেন সেটা যেন সেরে যায়। এবং নেক্সট টেস্ট করে দেখা গেল যে ওর গলায় কিছু আর নেই। ডাক্তাররা অবাক, এটা কি করে করতে পারে। বিশাল একটা মানে বিশাল একটা অ্যাঞ্জেল থেরাপির জন্য বিশাল একটা এরকম ভাবে, হ্যাঁ মানে অ্যাচিভমেন্ট, যে এরকম কারোর গল স্টোন ধরো ওই অ্যাঞ্জেল করে ভালো হয়ে গেছে, কারোর হয়তো কিডনি স্টোন হয়েছে অ্যাঞ্জেল করে, এবং রেইকি করেও কিডনি স্টোন, অ্যাঞ্জেলস মানে গলব্লাডার স্টোন এগুলো ভালো করে দেওয়া যায়, রেইকিতেও দেওয়া যায়। তো রেইকির সঙ্গে অ্যাঞ্জেলের পার্থক্য কোথায়, এটা একটা বিরাট প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ একদমই তাই। এখানে দেখা যাচ্ছে ধরো কারোর হয়তো হাতে কোনো সমস্যা, হাত সে পাছা পেছনে নিতে পারে না, হাত সে কপালে নিতে পারে না, তো রেইকি করা মানে কি সারা শরীরে তো হাতটা ছড়িয়ে ছড়িয়ে দেওয়া, তো সেইটা করতে পারে না। তখন তাকে সে যদি অ্যাঞ্জেল থেরাপি শেখে, অ্যাঞ্জেলদের জাস্ট স্মরণ করে করে বলতে হবে তুমি আমার চোখটা ঠিক করে দাও, তুমি তখন ওরা কি ভাবতে হবে, তুমি এসে আমার চোখে হাত বুলিয়ে দাও, তুমি আমার চোখে ডানা বুলিয়ে দাও, পরে আমার সমস্যাটা ঠিক করে দাও। তখন অ্যাঞ্জেলরা, কারোর হয়তো পিঠে খুব সমস্যা, তারও হাত, আমার কাছে একটা স্টুডেন্ট আছে ওর পার্কিনসন্সের সমস্যা, তো ফার্স্ট ডিগ্রি রেইকি জাস্ট টাচ করে করে ও কিছুটা করতে পেরেছে, কিন্তু পেছন দিকে ট্রিটমেন্টগুলো ভালো করে করতে পারতো না। তাই জন্য ওকে আমি বলেছিলাম যে তুমি অ্যাঞ্জেল থেরাপিটা শেখো। তো ও অ্যাঞ্জেল থেরাপি শিখে কিন্তু ওই যেখানে যেখানে ওর হাত পৌঁছচ্ছে না সেই জায়গাগুলোয় অ্যাঞ্জেল দিয়ে দিয়ে পাঠিয়ে পাঠিয়ে ও সম্পূর্ণ ভালো করে দিতে পারে। এই যে বললাম রেইকি সেকেন্ড ডিগ্রি করা মানে কিছু আঁকা শেখা, আঁকার মাধ্যমে কিছু সিম্বলের মাধ্যমে আমরা ডিস্টেন্স রেইকি করতে পারি। এমন অনেকে আছেন যারা কিনা আঁকতে পারেন না, কোনো মতেই আঁকা তাদের আসে না, এরকম মানুষও আছে নিশ্চয়ই। তো তাদেরকেও ওই অ্যাঞ্জেল থেরাপি যদি তারা শেখে, তাদের কি হবে, তারা ওই যা কিছু ডিস্টেন্স ওই অ্যাঞ্জেল পাঠিয়ে দেওয়া যাবে। তো তোমার মা অসুস্থ, তুমি এখানে বসে অ্যাঞ্জেল যাও গিয়ে তোমার মাকে একটু ভালো করে দাও তো, মায়ের পায়ে হাত বুলিয়ে মায়ের পায়ের ব্যথাটা ঠিক করে দাও তো, বা ওর পরীক্ষাটা যাতে ভালো হয়। পরীক্ষার ক্ষেত্রে যেটা হয়েছে, অনেক ক্ষেত্রে অ্যাঞ্জেলরা কিন্তু কথা বলে দেয়, কেউ ধরো পারছে না কানের কাছে বলে দিচ্ছে ফিস ফিস করে যে অ্যান্সারটা এইটা হবে, বা প্ল্যানচেটের মতন হাত ধরে লিখিয়ে দিচ্ছে, সে কিন্তু জানে না সে কি লিখছে, প্ল্যানচেটের মতন লিখিয়ে দিচ্ছে হাত ধরে, অ্যান্সারটা লিখিয়ে দিল। এইরকম এটা সত্যি সত্যি ঘটনা, সত্যি একদম একদম মানে প্ল্যানচেটের মতন একদম, মানে একটা মেয়ে একবার ওরকম পারছে না, তো ও ভাবছে, তারপরে দেখছি ওর হাত লেখা শুরু হয়ে গেলে, এবং ওইটা বলা হয় যে সেলফ রাইটিং, এই প্রসেসটাকে বলে। ওর তুমি ধরো কোনো প্রশ্ন করলে কাউকে ওরা কানের কাছে এসে উত্তর দিয়ে দেবে, যেমন তোমার সঙ্গে আমি কথা বলছি, ওরা এরকমই কথা বলে, যারা কথা বলতে পারে এরকমই কথা। এইবারে কারুকে হয়তো কিছু বলতে লেখাতে চাইছে, তখন অটো রাইটিং বলে, অটো রাইটিং, ওকে কি না উঠিয়ে নিয়ে যাবে, নিয়ে গিয়ে খাতা পেন আনিয়ে নেবে, নিয়ে তারপরে লিখে দেবে, যে ওরা কিছু একটা জানতে চাইছে সেটা লিখে দেবে যে কি অ্যান্সারটাকে, পুরো প্ল্যানচেটের মতন ব্যাপারটা। আচ্ছা, এরকম বহু কাজ করা যায় অ্যাঞ্জেলের মাধ্যমে, এবং যারা অ্যাঞ্জেল শিখছেন তাদের জীবনে ওই আবারও বলতে হয় কত অলৌকিক ঘটনা যে ঘটে, যে একদমই তাই, এবং আরো অনেক কিছুই শুনবো। আচ্ছা, এই অ্যাঞ্জেল সূত্রে বা রেকি সূত্রেই কথা বলি, এই যে আমাদের দেশে এত বড় বড় স্টার, সেটা এখানে হোক, ইন্ডিয়ান হোক, বিদেশে হোক, তো তারা কিভাবে, প্রচুর স্টার আছেন যারা রেকিও করেন, অ্যাঞ্জেল থেরাপি করেন, স্যারেরা করেন, ডাক্তাররা করেন। আমার প্রচুর স্টুডেন্ট ডাক্তার, তারা অ্যাঞ্জেল থেরাপিও করেছে, রেকিও করেছে। এবং শাহরুখ খান আছেন যার ব্যাক পেন হয়েছিল এবং তাকে রেকি করেই ভালো করা হয়েছে, এবং শাহরুখ খানকে 4 জন রেকি করে। এবার বলবে তুমি এসব কথা জানলে কোত্থেকে, তো ওরই এক বন্ধু এসে আমার কাছে রেকি শিখেছে, ঠিক আছে। এবারে আমাকে বলছেন যে
আমি ওকে দেখে এসেছি, একজন বাঙালি এবং তিনি একজন মন্ত্রীস্থানীয় লোকও বলতে পারো। তো বললেন যে আমি ওকে দেখেছি এবং ও খুব ভালো এই ব্যাপারে হয়েছে, এই ব্যাপার ও 4 জনকে দিয়ে রেকি করায়। তো আপনার প্রোগ্রাম দেখে আমার খুব ভালো লাগলো। তখন আমি সিটিভিএন এ প্রোগ্রাম করতাম, তাই জন্য আপনার কাছে এসেছি। ইনি একজন করেছেন। আর এছাড়া ধরো সচিন তেন্ডুলকারেরও টেনিস এলবো হয়েছিল, সেটাও রেকি করে ভালো হয়েছে। আর হেমা মালিনী তো রেকি করেনি। হেমা মালিনী রেকি বলে ইন্টারনেটে সার্চ করলে পাওয়াই যাবে যে উনি বলছেন যে রেকি করে, এই যে হেমা মালিনী এখনো কত সুন্দর সুন্দর একদম, ওই রেকি করেন তাই জন্য এখনো সুন্দর, এই বয়সে এখনো সুন্দর, তুলনামূলক অন্যান্য ওনাদের বলে সুন্দরত্ব থাকা যায় যায় অ্যাঞ্জেল করে, অ্যাঞ্জেল রেকি এত রেকি করেও থাকা, রেকি করেও থাকা যায়, সুন্দর থাকা যায়, মানে বিউটিফিকেশনের জন্য আর কিছু দরকার নেই। রেকি করলে, অ্যাঞ্জেল করলে বিউটিফিকেশন এমনিই হয়ে যাবে, আর কিচ্ছু করতে লাগে না। তো হেমা মালিনী বলছেন যে ওনার সবসময় ভালো লাগে, উনি যে কোনো প্রোগ্রাম বা ডান্স প্রোগ্রাম করার সময় উনি রেকি করে নামেন, প্রোগ্রাম যে কোনো, আজকে মিউজিক লাইনেও যারা রয়েছে সমস্ত কিছুতে কিন্তু রেকি ভীষণ হেল্প করে। আমি ধরো জানাও সেতার বাজাই, তো এই বাজানোর আগে একটু আমি প্রোগ্রামিং করে নেবো, বাট ভালো যেন প্রোগ্রামটা হয়। যে কোনো নাচ গান বাজনা যে স্ট্রিমে আছে, আবৃত্তি করা, নাটক করা ভালোভাবে, স্পোর্টসে যারা রয়েছে ভীষণ ভালো কাজ করে। মানে মানে রেকি বা অ্যাঞ্জেল এমন কোনো অ্যাঙ্গেল নেই যে যে অ্যাঙ্গেলে কাজ করে না। আরও অনেক সিস্টেম আছে যে এইটুকুনি করতে পারে, যে ওই প্রত্যেকের একটা কিন্তু জায়গা রয়েছে যে এর বেশি সে যেতে পারে না, কিন্তু রেকি বা অ্যাঞ্জেল সমস্ত দিকে যেতে পারে। আজকে যে কারণে আমার তো প্রচুর জায়গায় আমি ক্লাস পড়াই, তুমি জানো। আমি রেকি এমনি শ্যামবাজার, সিথি, হাওড়া, বাঘাযতীন, বেহালা, এই জায়গাগুলো, তারপরে হয়তো ভবিষ্যতে তোমার এখানেও আমার ক্লাস হবে নিশ্চয়ই। তো সিঙ্গুরেও হয়তো আমি ক্লাস করব। আর এছাড়া তো মধ্যমগ্রাম বা শ্রীরামপুর, আগে আমি আরও বাইরে বাইরে যেতাম, এখন আমার তো অসুবিধা হয়েছে, সে কারণে যেতে পারছি না। ধরো আসাম, ত্রিপুরা এসব জায়গা করেছি, শিলিগুড়ি, মালদা এসব। হ্যাঁ, আমরা জানি এটা সিটিভিএনের দৌলতে যে আপনি বাইরে বাইরে প্রচুর ক্লাস করাতেন। তো যে নেক্সট প্রশ্নটা যেটা যাব, যেমন ধরুন এই আর আর কি হিলিং হয় এই লাইনে? আরও ধরো আমি যেমন শেখাই, ধরো ক্রিস্টাল থেরাপি শেখাই। ক্রিস্টাল থেরাপিটা রেইকি শিখে, রেইকি সেকেন্ড ডিগ্রি হওয়ার পর ক্রিস্টাল থেরাপি শেখা যায়। ক্রিস্টাল করলে আমরা আলোচনা করেছিলাম যে আমাদের চক্র জাগরণ হয় আমাদের রেইকির মাধ্যমে, সেখানে যদি আমরা ক্রিস্টাল অ্যাপ্লাই করি, বা ওই আবারও বলতে হবে অ্যাঞ্জেলের কথা, এগুলোর পাওয়ার অনেক বেশি, অ্যাঞ্জেলদের পাওয়ার অনেক বেশি। তার ফলে এই চক্রতে যখন অ্যাঞ্জেল দিয়ে আমরা মেডিটেশন করি, আমাদের চক্র আরও বেশি পাওয়ারফুল হয়। ইভিন ক্রিস্টাল যেগুলো আমি হাতে ধরো পরে রয়েছি, সেগুলো হাতে পরে রয়েছি নানান কারণে, এছাড়া বিভিন্ন রকম এরকম গোল গোল স্ট্রাকচার হয়, এরকম টাইপের ওভাল শেপের, এই প্রত্যেকটা চক্রের ওপরে এইভাবে বসিয়ে বসিয়ে আমরা রেকিটা করি, তখন আমাদের চক্র আরো পাওয়ারফুল হতে থাকে। আচ্ছা, মানে ওটা একটা টাইপের প্রসেস। এবং ওই দিয়ে যদি আমি যখন ডিস্টেন্স করব, ধরো আমি হাতে যদি ক্রিস্টাল নিয়ে কাউকে ডিস্টেন্স করি বা হাতে নিয়ে রেকি প্র্যাকটিস করি, ওটাতে আমাদের পাওয়ার আরও বাড়তে থাকে। আর এইরকম যে ক্রিস্টালগুলো রয়েছে, এগুলোতে বিভিন্নটার বিভিন্ন রকম। ধরো এটা আমি একটা এমেথিস্ট পরে আছি, এমেথিস্টে ধরো নার্ভের সমস্যা ভালো হয়, তারপরে ধরো সুগারের সমস্যা যদি থাকে সেটা ভালো হয়, শরীরের বিভিন্ন ধরনের রক্তের সমস্যা থাকবে সেগুলো ঠিকঠাক হয়ে যায়। পাইরাইট রয়েছে, এটা টাকা পয়সা খুব ভালো হয় আর কি, টাকা পয়সা আসে ভীষণভাবে। হ্যাঁ, পায়রা এটা সিট্রিন আছে, সিট্রিন আমাদের পেটের সমস্যা দূর করে, টাকা পয়সা বাড়াতে সাহায্য করে, এইসব নানান রকম জিনিসপত্র। এবং পেটের ঠিক থাকলে স্কিন ভালো থাকে, এই যে আমাদের গ্লো অ্যান্ড গ্ল্যামার বাড়ে, আমার পেট, লিভার, এইগুলো যদি আমি ভালো রাখতে পারি, রক্তের মধ্যে সব কিছু যদি ঠিকঠাক ব্যালেন্স থাকে একদম, তো অটোমেটিক্যালি ওই ওপর থেকে কিছু মাখার দরকার নেই। হ্যাঁ, সেই সত্যি কথা, আমরা স্কিনে যেরকমভাবে উনি গ্লো করছে সেটা নতুন বলার কিছু নেই, কারণ সিটিভিএনেও উনি একইভাবে গ্লো করতেন, আমরা ওইভাবেই দেখে ওনাকে অভ্যস্ত। তো আরেকটা কথাতে যাই, যেটা আমাদের মেন মূল টপিক, ওটাতে আসছি। এই যে প্যারানর্মালি, এইটাকে রেইকি বা অ্যাঞ্জেল কিভাবে জিনিসটা করে? ধরো নর্মাল ঘটনা অনেকের ক্ষেত্রেই ঘটে, তার মধ্যে আমার ডিরেক্ট আমার সাথে কিছু হয় না, বুঝেছ? আচ্ছা, এটা আমি যেটা বুঝেছি এতদিন প্র্যাকটিস এইসবগুলো থাকাতে, যে যাদের যে কোনো কারণেই হোক যদি স্টার উইক থাকে তাদের ওপরে এই ঘটনাগুলো বেশি হয়।
তো আমি গ্রহ নক্ষত্রের ওই জায়গাটা যাদের উইক থাকে তাদের ওপরে এই কাজগুলো হয়। তো আমার যেটা বুঝেছি যে আমার জায়গাটা খুব স্ট্রং আছে, ওই জন্য আমার ধারে পাশে এগুলো কিছু হতে পারে না। কিন্তু আমার প্রচুর স্টুডেন্টদের দেখেছি, যেমন একজন বলছেন যে আমি ওদের বাড়িতে এই ধরনের সমস্যা হয়, যেমন ধরো এরকম শুনছে যে রাত্রির বেলা ছাদের ওপরে কিছু দুমাদুম হচ্ছে, সেখানে ওদের বাড়ির ছাদে কিছু থাকার কথাই নয়, হ্যাঁ মানে ছাদে ওঠার জায়গা নেই, অথচ ও শুনছে ছাদের ওপর কিছু দুমাদুম হচ্ছে। তখন ওর হাজব্যান্ড অ্যাঞ্জেল থেরাপি জানতো, ও এরকম অ্যাঞ্জেল পাঠালো, দেখা গেল কি ওই দুমাদুমটা বন্ধ হয়ে গেল। এবং ও দেখছে যে ওর ঘরের সামনে, ওর হাজব্যান্ড তখন অন্য জায়গায় ছিল, ঘরের সামনে ঘরের দরজা দিয়ে ওই অ্যাঞ্জেল মাইকেল ঢুকছে। ওই মাইকেল কি করলো, ওই ব্যাপারটাকে কাটিয়ে দিল যে যাই কিছু ছাদের ওপরে অন্য কিছু, তো স্বাভাবিক মানুষ আরে ওঠার জায়গাই নেই, ওদের বাড়িতে কোনো সিঁড়ি নেই, জায়গা নেই, তো যাই কিছু প্যারানর্মাল হয়ে থাকুক না কেন ওর হাজব্যান্ড কিন্তু অ্যাঞ্জেল পাঠিয়ে ওটাকে ঠিক করে দেয়। তারপরে ওদের বাড়িতে অদ্ভুত অদ্ভুত রকম কিছু ঘটনা দেখা যাচ্ছে। বলছে একটা থালা যেদিকে মেঝেটা উঁচু সেই দিকে পুরো খাড়া হয়ে গোল হয়ে ওদিকে চলে যাচ্ছে, একটা কাঁসার থালা, ছোটা হওয়ার কথাই না, এই সম্ভব না, একদমই তাই। তো তখনও ও ওর হাজব্যান্ডকে জানায়, তখন ও ওটা করতে ওই ব্যাপারটা পড়ে যায় আর কি। মানে এরকম নানান ঘটনা ঘটতে থাকে। এই অ্যাঞ্জেল দিয়ে তো কাটানো যায় উপরন্তু, আর ওদের বাড়িটা হচ্ছে না ওই আমাদের ওখানে নিমতলা আছে শ্মশানের কাছে, যা করে এই গোছা গোছা ওই যাওয়ার পথে মনে হয় ওদের বাড়িতে না ঢুকে যেত বা কিছু হতো। তো এরকম একটা ঘটনা হচ্ছে কাটানো হয়ে যাচ্ছে, কিন্তু এই যে পিওরলি পুরো জিনিসটা থেকে বেরিয়ে আসা, পুরোটা বেরিয়ে আসার জন্যে তখনকার জন্য আমরা আর একটা প্রসেস শেখাই আর কি, ওটাকে বলা হয় লামা ফেরা। ওটাও একটা বুদ্ধিস্ট প্রসেস এবং এটা একটা তন্ত্রক্রিয়া। এবং লোকে তন্ত্রবাণী ভুল ভাবে, তন্ত্রবাণী কিন্তু ভুল বা খারাপ নয়। আমরা এই যে লামা ফেরা শেখাচ্ছি এটা একটা পজিটিভ তন্ত্র, কিন্তু পজিটিভ আসতে পারে। আর এটা দিয়ে তুমি যদি, সবচেয়ে বড় কথা, আমি যা কিছু শেখাই কোনোটা দিয়ে কোনো খারাপ কাজ করা যাবে না। অনেকে অনেক সময় বলে ও আমার খারাপ করেছে, আমি ওকে খারাপ করতে চাই, তুমি আমাকে শেখাও আমি কি করে ওর ক্ষতিটা, না এটা কখনো হয়, এটা আমি শেখাতে পারবো না, এটা শেখানোর জন্য অন্য জায়গায় যেতে হয়। একদমই, আমি যা শেখাবো সবটাই নিজের ভালোর জন্য বা অন্যের ভালোর জন্য। ও যাতে আমাকে খারাপটা করতে না পারে আমি সেই প্রোটেকশনটা দেবো, কিন্তু ওর কোনো খারাপ আমি করতে পারবো না। তো সেইটার জন্য আমরা লামা ফেরা বলে একটা প্রসেস শেখাই, সেটা বুদ্ধিস্ট প্রসেস। সেইটাতে কি করা যাবে, প্রোটেকশন দেওয়া যাবে। এই যে ওর ঘরের মধ্যে এই ওই সেই কিছু না কিছু ঢুকে রয়েছে, সেইগুলোকে যাতে পুরোপুরিভাবে ডিস্ট্রয় করে দেওয়া যায়। মানে আর দিয়েও তাহলে এই জিনিসগুলো দিয়েও করা যাবে, আবার ওই লামা ফেরা আরো তারা শক্তিশালী, মানে খুব বাজে যদি টুকটাক কেউ করে না। এই মুসলিমদের অনেক প্রসেস আছে, আর কেউ খারাপ কাজ করে সেইগুলো কাটানোর জন্য কিন্তু অ্যাঞ্জেলরা যায় না। ওরা বলে আমরা পবিত্র আত্মা, আমরা অত খারাপ জায়গায় যাব না। তখন আমি লামা ফেরা শেখাই, এবং লামা ফেরা শিখিয়ে দেখা গেছে ওই যে বললাম ওই যে মেয়েটির ঘরে ওরম আসছে, সোজা হালা চলছে, ছাতে কি হচ্ছে, ও তখন লামা ফেরা শিখে যায় আমার কাছে। এবং ওই ভূতেরা তখন রেগে যায়, যে মানে বুঝতে পারছে ওদের আর এখানে থাকা হবে না। তখন ও অদ্ভুত ব্যাপার, রাত্রিরে পুরো এক বালতি জল ওর ঘাড়ের ওপর ঢেলে দেয়। কিন্তু যাই হোক, এইটা শিখে যাওয়ার পর থেকে কিন্তু আর ওই ধরনের উপদ্রব ওর বাড়িতে হয়নি। নপটে মানে কি সাংঘাতিক, মানে ওনারা যখন মনে করবেন যে ডিস্টার্ব করব কাউকে, তো কাউকেই ছাড়ে না আর কি। সেটাই, মানে কোনো কারণ নেই, কিন্তু তার ওই জন্য প্রকৃতি খারাপ কিছু করছে তারা কিন্তু ডিস্টার্ব করছে, ডিস্টার্ব করছে না। ওই জন্য প্রকৃতি দেখুন আমাদের মধ্যে কিন্তু সবকিছুই তৈরি করেছে, যে যেমন ওনারা এসে উৎপাতও করছেন, আবার সেখান থেকে ডাইলিউট হওয়ার ব্যাপারটাও প্রকৃতি আমাদের মনে ভগবান তৈরি করে দিয়েছেন, সৃষ্টি করে দিয়েছে। আর মানে এরকম কেস আর কিছু আছে কি যে এটা দিয়ে হিল হওয়া গেছে বা এই জিনিসগুলো থেকে বেরোনো গেছে? মেনলি ধরো লামা ফেরা দিয়েই এই বেশি বেশি যে খারাপ কাজগুলো বা বেশি ডিস্টার্ব যখন মানুষ হচ্ছে, এরকম একটা মেয়েকে করেছিল তার বাড়ির লোকেরা। তুমি বলছি না তোমার কারোর চেনা জানা যে একটু খারাপ কাজ করা হয়েছিল, ওরকম প্রচুর লোকের ওপর প্রচুর খারাপ খারাপ কাজ করে, মানে রিলেশন খারাপ করে দিয়েছে, ব্যবসা বাণিজ্য খারাপ করে দিয়েছে। তো সেই ক্ষেত্রে একটি মেয়ে এলো প্রায় আত পাগল হয়ে, মানে ও যে আমার কাছে এলো কি করে এটাই আমার কাছে, তো ওই অ্যাঞ্জেল স্মরণ করতে করতে এসছে, তার আগে ওর অ্যাঞ্জেল জানা ছিল। এমন ব্ল্যাক ম্যাজিক করেছে, ওদের রিলেশন নষ্ট হয়ে গেছে, ওদের ব্যবসা নষ্ট হয়ে গেছে, ওর বাচ্চা হওয়া নষ্ট করে দিয়েছে।
তো মেয়েটা পুরো আতপাগল হয়ে গেছিল। তারপরে ফাইনালি যেভাবে হোক আবার হয়তো কিছুভাবেই হোক একটু উঠেছে বা আমার কোনো এই লাস্ট টাইম তো ফেসবুকে প্রচুর পোস্ট করি, সেই পোস্ট দেখে ওর মনে হয়েছে যে ম্যাডামের কাছে গিয়ে তাহলে লামাফেরাটা শিখে নিই। তো এলো আমার কাছে লামাফেরা শিখতে এবং আমি তো ওকে দেখে অবাক যে তুমি কিভাবে এলে। বলছে না আমি অ্যাঞ্জেল স্মরণ করতে করতে এসছি ম্যাডাম। তো যাই হোক ওকে আমি লামাফেরা শেখালাম 2-3 পরের দিনই যখন এটাও একটা 2 দিনের কোর্স। পরের দিন যখন এসছে ও অনেকটা স্বাভাবিক, মুখ চোখে একটা আতঙ্ক ভয় একটা বুঝতেই পারো ব্ল্যাক ম্যাজিক করলে স্বাভাবিক মানে একদম অন্যরকম হয়ে যাবে সে। সেখানে পরের দিন অনেকটা ভালো এবং ও নিজেই বলছে ম্যাডাম অনেক স্বাভাবিকভাবে আমি আজকে আসতে পেরেছি। কিছুদিনের মধ্যে বললো যে হ্যাঁ ম্যাডাম আমাদের রিলেশন আস্তে আস্তে ঠিক হচ্ছে, আমার বড় ব্যবসার জায়গাটা আবার ঠিকঠাক করতে পারছে। এবং ও করেছিল কি ওই ব্ল্যাক ম্যাজিক করার জন্য ওর মাথা টাথা এমন খারাপ হয়ে গেছিলো, ও ক্রিস্টালের আমি অ্যাঞ্জেল শেখে যখন ক্রিস্টালের একটা রেপ্লিকা অ্যাঞ্জেলের দিই সবাইকে, সেটা কুয়োর মধ্যে ফেলে দিয়েছে, বই কুচি কুচি করে ছিঁড়ে ফেলে দিয়েছে বাবা। তো যাই হোক ও যখন লাফাফেরা করতে এলো ওকে আমি আবার ওসবগুলো দিলাম যে ঠিক আছে তুমি এখন তো ঠিক হয়ে গেছো, এখন আবার নতুন করে কাজ শুরু করো, করো এখন দেখবো ভালো আছে। আচ্ছা আচ্ছা। আর আপনি ওই ওই যে ঘটনাটা একটা বলছিলেন যে যে দিদি তার ভাইকে ব্ল্যাক ম্যাজিক, হ্যাঁ মানে এর চেয়ে দুঃখজনক আর কিছু নেই। আমি কিছুদিন না আমি আর ঘুমোতে পারছি না, খেতে পারছি না, ভাবতে পারছি না। হয় যদিও হয় না তা নয়, অনেক কিছুই হয়, কিন্তু জানি অনেক ঘটনায়, কিন্তু কোনো দিদি কোনো ভাইকে এরকম মেরে ফেলতে পারে সম্পত্তির জন্য, এটা আবার বিয়ন্ড এক্সপেকটেশন। তো আমি আমি এবং এর আগে আমরা অ্যাঞ্জেলাদের সাথে কিন্তু সমানে কথা বলছিলাম, ছেলেটা অসুখ করেছিল। অ্যাঞ্জেলা বলছে হ্যাঁ আমরা আছি, আমরা পাশে আছি, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমরাও অ্যাঞ্জেল পাঠাচ্ছি ওই। কিন্তু এটা কখনো বুঝতেই পারিনি যে ওকে ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে। ও মেনলি ছেলেটি পড়ে যায়, পড়ে গিয়ে ব্রেন হ্যামারেজ হতে থাকে, সেই কারণে ও হসপিটালাইজড হয় এবং অনেকটা ভালো হয়ে গেল। আমরা ডিস্টেন্স পড়তে থাকলাম সবাই মিলে, গ্রুপ ডিস্টেন্স আমরা করতাম যখন কোনো কঠিন সমস্যা হয়নি, তখন আমরা একসাথে অনেকে মিলে 30-40 জন মিলে 50-60 জন মিলে ডিস্টেন্সিং করি। তাতে কিনা যেখানে একদম হয়তো কারোর বাঁচার কথা না সেইখান থেকে মানুষ মানে মিরাকেল হয়ে ফিরে আসে। তো সেই সব আমরা করছি। শুনলাম না ভালো আছে, আজকে শুনলাম ভালো আছে, কালকে হঠাৎ ডাক্তাররা বলছেন যে না ওর হঠাৎ নানান রকম অদ্ভুত সমস্যা হচ্ছে, সেটা থেকে বার করা আর যাবে কিনা জানি না, কিন্তু তবু আমরা তো কাজ করছি। কিন্তু সেই সমস্যাটা থেকে আমরা আর বার করতে পারলাম না, কিন্তু ওটাই পাওয়ারফুল ভয়ঙ্কর খারাপ কাজ করা হয়েছে। তখন আমি বললাম যে এটা তো বুঝিনি যে ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে, আমি জানি ও নর্মাল অসুস্থ, সেই হিসেবেই বা আপনারা হেলি চলে নর্মাল হিলিং যা হয় তাই করছি, অ্যাঞ্জেল পাঠাচ্ছি, রেকি করছি, কিন্তু ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এটা তো জানিনি। পরবর্তী দুকালে জানতে পারো যে ব্ল্যাক ম্যাজিক, তাহলে লামাফেরা করতে হতো। কিন্তু তখন ওরা অ্যাঞ্জেলরা বলছে যে আমরা থেকেও কিছু করতে পারলাম না, করা এত বাজে কাজ। ওরা ওই যে বললাম অ্যাঞ্জেলরা বেশি বাজে কাজে না, ওরা বলছে যে আমরা পারলাম না। ও খুব মন খারাপ, করা ছাড়া আর কোনো তো জায়গা নেই। সেই মৃত্যুকেও মেনে নিতে হবে কিছু, হয়তো ওর মৃত্যুটা ছিল বলেই আমরা জানতে পারলাম না যে ওকে ব্ল্যাক ম্যাজিক করা হোক। সেটাই এখানে ওর মানে যিনি করেছেন তিনি সাকসেস হয়ে গেলেন, কিন্তু তিনি তার কিন্তু কর্মফল পাবে নিশ্চয়ই তাকে পেতেই হবে। এবং আজকের জন্য আমরা এই এপিসোডটা এখানেই শেষ করলাম, কিন্তু ম্যামকে আবার আমরা চাই। তো আজকের জন্য